আজকে আমরা প্লিজ ডোন্ট কাট মি থেকে সেই চ্যাপ্টারের সমস্ত এক্সারসাইজ আজকে আমরা কমপ্লিট করব। আগের দিন আমি প্লিজ ডোন্ট কাট মি থেকে কিছু কোশ্চেন অ্যান্সার আলোচনা করেছি। তার আগের ভিডিওতে আমি প্লিজ ডোন্ট কাট মি গল্পটা নিয়ে সমস্ত বিস্তারিত আলোচনা করেছি। আজকে আমরা ওই চ্যাপ্টার থেকে কিছু প্রশ্ন উত্তর আলোচনা করব। তোমাদের 1 নম্বরে আছে ট্রু ফলস লিখতে বলেছে। ট্রু ফলস মানে জানোই, আশা করি তোমরা সবাই। ট্রু মানে হচ্ছে যেটা সত্যি হবে সেটা ট্রু বসাবো, যেটা মিথ্যে হবে সেটাতে ফলস বসাবো। ঠিক আছে, প্রথমটা দিয়েছে দ্য ম্যাঙ্গো ট্রি ওয়াজ ইন দ্য ফার্মার্স গার্ডেন বোর মেনি ফ্রুটস। অর্থাৎ বলছে এই যে ম্যাঙ্গো ট্রিটা ছিল যেটা ফার্মারের বাগানে ছিল, সেটা বোর মানে ফলন করেছিল। কি ফলন করেছিল? মেনি ফ্রুটস, অনেকগুলো ফল। বলতে চাইছি যে ফার্মারের বাগানে যে আম গাছটা ছিল সেটা কি প্রচুর পরিমাণে ফল ফলন করেছিল? তা তো নয়, মিথ্যে কথা। আমরা পড়েছি সে একটাও ফলন করতো না, ওই কারণে ফার্মারটা গাছ কেটে দিতে চেয়েছিল। তাহলে এটা কি হবে? এটা হবে মিথ্যে। সুতরাং মিথ্যে হলে কি লিখবো? ফলস। ওকে, আচ্ছা দ্বিতীয়টায় আসি। দ্য ফার্মার ডিসাইডেড টু কাট দ্য ট্রি উইথ এ নাইফ। এ নাইফ মানে কি? নাইফ মানে হচ্ছে ছুরি। তোমরা অনেকেই ছুরি দেখেছো, নাইফ মানে হচ্ছে ছুরি। বলছে ফার্মারটা ডিসাইডেড সিদ্ধান্ত নিয়েছিল টু কাট দ্য ট্রি গাছটাকে কাটতে উইথ এ নাইফ, একটা ছুরির সাহায্যে। ফার্মারটা কি গাছটাকে একটা ছুরির সাহায্যে কাটতে চেয়েছিল? তা তো নয়, মিথ্যে কথা। কিসের সাহায্যে? উইথ অ্যান্ড শার্প অ্যাক্স, তাই তো, একটা ধারালো কুঠারের সাহায্যে। তাহলে এটাও ভুল আছে, তাহলে এখানে মিথ্যে। তাহলে কি লিখবো? এখানেও ফলস। তারপরে দ্য ফার্মার স্ট্রাক অ্যাট দ্য ব্রাঞ্চ অফ দ্য ট্রি। ব্রাঞ্চ মানে তোমার হচ্ছে গাছের যে শাখা প্রশাখা। কি বলছে? দ্য ফার্মার স্ট্রাক। স্ট্রাক মানে আমরা পড়েছি আঘাত করেছিল। তাহলে ফার্মারটা আঘাত করেছিল কোথায়? গাছের একটা শাখায়। সেটা কি ব্রাঞ্চ তো নয়, অ্যাকচুয়ালি কিসে করেছিল? ফার্মারটা অ্যাকচুয়ালি ট্রাঙ্কে করেছিল, তাই তো, কাণ্ডেতে। তাহলে এটাও মিথ্যে। তাহলে এটা কি হবে? মিথ্যে হলে এটাও হবে ফলস। আচ্ছা, তারপরে দ্য স্প্যারো বাটারফ্লাইস অ্যান্ড স্কোয়ারেলস লেফট দ্য ট্রি অ্যাট ফার্স্ট। মানে কি বলছে? স্প্যারো মানে চড়ুই পাখি, বাটারফ্লাইস মানে প্রজাপতি, এবং স্কোয়ারেলস মানে তোমার কাঠবিড়ালিরা। লেফট, এই যে লেফট আমি আগের দিন বলেছি, লেফট মানে কি? ছেড়ে যাওয়া, মানে ছেড়ে দিয়েছিল গাছটাকে প্রথম দিকে। তাহলে প্রথম দিকে কি গাছটাকে ছেড়ে দিয়েছিল? মানে প্রথম দিক বলতে তোমার বলা হয়েছে এখানে গাছটা কাটার সময়। ঠিক আছে, তাহলে গাছটা যখন ফার্মার যখন গাছটা কাটছিল তখন কি প্রথম দিকে এরা ছেড়ে দিয়েছিল? ছেড়ে চলে গেছিল তো, আবার তো পরে ফিরে এসেছিল। তাহলে এটা ঠিক। তাহলে এটা কি হবে? এটা হবে ট্রু। বুঝতে পারলে কি বললাম? তারপরে একটা দ্য ফার্মার সিজ এ স্নেক ইন দ্য হলো অফ দ্য ট্রি। তোমাদের বইতে কিছু কিছু ভুল আছে, যেমন এখানে ওয়াজটা বসায়নি। তারপরে এখানে সিজ হবে, ওখানে তোমাদের বইতে সেইড লেখা আছে, ওটা তোমরা কেটে সিজ করে নেবে। মানে ফার্মারটা দেখেছিল। কি দেখেছিল? একটা সাপ, স্নেক ইন দ্য হলো অফ দ্য ট্রি। ওই যে ফাঁকা যে গর্তটা ছিল গাছের মধ্যে, সেখানে কি ফার্মারটা একটা সাপ দেখেছিল? তা তো নয়। কি দেখেছিল? এই বিহাইভ ফুল অফ হানি, একটা মৌচাক যেটা সম্পূর্ণ মধুতে ভর্তি, সেটাই তো দেখেছিল। তাহলে ভুল আছে এখানে। তাহলে ভুল হলে কি হবে? এখানে ফলস। তাহলে আমাদের অ্যাকচুয়াল উত্তর কি বেরোলো? ফলস, 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 ট্রু, ফলস। ঠিক আছে, আশা করি তোমাদের একই রকম বেরিয়েছে। চলো আমরা নেক্সট এক্সারসাইজে যাই। এবারে আমরা করব এক্সারসাইজ নাম্বার 2। কি বলেছে? ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ দ্য ওয়ার্ডস গিভেন ব্র্যাকেটস। অর্থাৎ এই যে তোমার যে হেল্প বক্স দিয়েছে, এই ওপরের শব্দগুলোকে দিয়ে তোমাদের এখানে শূন্যস্থান পূরণ করতে বলেছে। চলো করি তাহলে। প্রথমটা কি বলেছে? স্কোয়ারেলস। আচ্ছা আগে মানেগুলো বলে দিই। প্রোভাইড, প্রোভাইড মানে হচ্ছে দেওয়া। না জানলে খাতায় লিখে নেবে। কি বললাম? প্রোভাইড মানে হচ্ছে দেওয়া। ফলো মানে জানো গর্ত বা ফাঁকা জায়গা। বিয়ারিং মানে জানো ফলন করা। প্যাডি, প্যাডি মানে হচ্ছে ধান। প্যাডি মানে হচ্ছে ধান। ট্রিস মানে আশা করি জানো, ট্রিস মানে গাছ। তাহলে কি বলছে? স্কুরেলস লিভ ইন দা, মানে কাঠবিড়ালিরা থাকে কোথায়? থাকে অবশ্যই ট্রিজ হবে, গাছে থাকে। তাহলে আমরা লিখি ট্রিজ। ওকে, আচ্ছা। শূন্যস্থান যদি বাক্যের মাঝে বা বাক্যের শেষে থাকে তাহলে সবসময় ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করবে। আচ্ছা, যেমন দেখো মাঝখানে আছে এখানে দ্য ফার্মার গ্রোস ড্যাশ ফর আস। কৃষকেরা আমাদের জন্য
কি তৈরি করে, কি চাষ করে কৃষকেরা? নিশ্চয়ই ধান চাষ করে হবে, তাই তো? ধান চাষ করে, তাহলে আমরা কি লিখবো এখানে হবে প্যাডি, সবসময় ছোট হাতের পি। শূন্যস্থান যদি বাক্যের শেষে বা মাঝে থাকে সেক্ষেত্রে আমাদের ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করতে হবে। আচ্ছা, ট্রিজ ড্যাশ শেল্টার অফ ডিফারেন্ট ক্রিয়েচার্স, গাছ আশ্রয় বিভিন্ন প্রাণীদের। তাহলে কি হবে? গাছ আশ্রয় দেয়, তাই তো? গাছ আশ্রয় দেয়, তাহলে এখানে দেওয়া ইংরেজি কি? প্রোভাইড। আমরা করলাম, তাহলে আমরা লিখি ট্রিজ প্রোভাইড। ক্লিয়ার? তারপর একটা ওল্ড ম্যাঙ্গো ট্রি স্টপড ড্যাশ ফ্রুট, এটা তোমরা সবাই জানো কি হবে? বিয়ারিং। বিয়ারিং। আচ্ছা, আর লাস্ট নম্বরটা কি বলছে? দা ফার্মার স এ বিহাইভ, তোমাদের বইতে ওখানে ভুল করে স্নেক আছে, ওটা কেটে তোমরা বিহাইভ করে নেবে। দা ফার্মার স এ বিহাইভ ইন দা ড্যাশ অফ দা ট্রি, তাহলে বিহাইভটাকে কোথায় দেখতে পেয়েছিল? অবশ্যই সেটা কি হবে? সেটা হবে আমাদের হলো, মানে একটা গর্ততে, তাই তো? তাহলে আমরা কি লিখবো এখানে? হলো। আবারও বলে দিচ্ছি, যদি শূন্যস্থান বাক্যের মাঝে বা শেষে থাকে তাহলে আমরা সবসময় ছোট হাতের অক্ষর দিয়ে শুরু করব, আর শূন্যস্থান যদি বাক্যের শুরুতে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা বড় হাতের অক্ষর দিয়ে লেখাটা শুরু করব। ক্লিয়ার? এতটা বুঝতে পেরেছো? লিখে নাও। চলো নেক্সট এক্সারসাইজে যাই। এবারে আমরা 3 নম্বর এক্সারসাইজ করব। কি আছে? অ্যানসার দা কোশ্চেনস, অর্থাৎ প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, প্রথমে আমরা দুটো কোশ্চেন আলোচনা করি, তারপর বাকি দুটো কোশ্চেন আলোচনা করব। প্রথম প্রশ্নে আসি। কি বলছে? which creatures, কোন প্রাণীদেরকে did the tree provide shelter to, মানে বলতে চাইছে গাছটা কোন প্রাণীদেরকে আশ্রয় দিত। কোন প্রাণীদেরকে আশ্রয় দিত আমরা পড়েছি। এক হচ্ছে স্কোয়ারেলস, দ্বিতীয় হচ্ছে স্প্যারোস, তিন নম্বর হচ্ছে বাটারফ্লাইস, তাই তো? তাহলে আমরা কিভাবে লিখবো? উত্তরটা ভালো করে দেখো। আমি আগের দিনই তোমাদের প্রশ্নে শিখিয়েছি, ডিড দিয়ে যদি প্রশ্ন থাকে কি করতে হয়? আমাদের এই বাক্যের মেন ভার্বকে সবসময় পাস্ট টেন্সে পরিবর্তন করে নিতে হয়, তাই তো? তাহলে এখানে আমাদের সাবজেক্ট কোনটা? কার বিষয় বলা হচ্ছে? কার বিষয় বলা হচ্ছে বলো? দা ট্রিটা, দা ট্রি এর বিষয়, গাছটার বিষয়, তাই তো? তাহলে আমরা লিখি দা ট্রি। তারপরে মেন ভার্ব কি? এই যে মেন ভার্ব প্রোভাইডেড। প্রোভাইডেড, যেহেতু এখানে ডিড আছে এটা প্রোভাইডেড হয়ে গেল, পাস্ট টেন্স। দ্য ট্রি প্রোভাইডেড কি দিয়েছিল? যার বাদ বাকি যা আছে দেখে দেখে লিখি এখানে। শেল্টার। শেল্টার কাদের দিয়েছিল? টু, নির্দিষ্ট করে বলছে যেহেতু এখানে দা হবে। টু দা কাদের দিয়েছিল? স্প্যারোস। আর কাদের দিয়েছিল? বাটারফ্লাইস। লেখা পরিষ্কার আসছে তো? বাটারফ্লাইস। এবারে দেখো এখানে পরপর দুটো কমা হবে, আমি আগের দিন শিখিয়েছি যে পরপর দুটো কমা বসবে না। প্রথমটা কমা, সেকেন্ডটায় কি বসবে? কমার জায়গায় এন্ড বসবে। এন্ড, এবং কাকে দিয়েছিল? স্কোয়ারেলস কে। বানান কি? এস কিউ ইউ আই ডবল আর ই এল এস, তাই তো? The tree provided shelter to the sparrows, butterflies and squirrels. ওকে, ক্লিয়ার হয়েছে? আচ্ছা, তারপরের প্রশ্ন, what did the creature request to the farmer, মানে কি বলছে? এই যে প্রাণীরা ফার্মারকে কি রিকোয়েস্ট, কি অনুরোধ করেছিল। তাহলে কি অনুরোধ করেছিল আমরা তো জানি। কি অনুরোধ করেছিল? যে দয়া করে এই গাছটা কাটবেন না। ঠিক আছে, চলো এই বাক্যটার উত্তর লিখি। তাহলে এখানেও দেখো ডিড আছে, এখানেও দেখো ডিড আছে, তাহলে কি আমাদের মেন ভার্বটা পাস্ট টেন্স হয়ে যাবে। তাহলে এখানে সাবজেক্ট কে? কারা বলেছিল ফার্মারকে? দা ক্রিয়েচাররা বলেছিল, তাই তো? তাহলে লিখি দা ক্রিয়েচার। দা ক্রিয়েচার কি আছে? রিকোয়েস্ট ভার্ব,
ডিড আছে বলে কি হয়ে যাবে, রিকোয়েস্টেড। রিকোয়েস্টেড কাকে বলেছিল, দা ফার্মার, এখানে টু লেখার প্রয়োজন নেই, আমরা ডাইরেক্ট এখানে ফার্মারকে বসিয়ে দিই। ফার্মার কি বলেছিল, গাছটা কাটতে না। এখানে দু রকম উত্তর হয়, আমরা সরাসরি বইয়ের লাইনটাও লিখতে পারি, ইনভাইটেড কমার মধ্যে এরকম ইনভাইটেড কমা দিয়ে আমরা লিখতে পারি যে প্লিজ ডোন্ট কাট দ্য ট্রি, full stop, it is our home, এইটুকুনিও লিখতে পারি, ঠিক আছে। বা এই লাইনটার পরিবর্তে আমরা আরেকটা উত্তর লিখতে পারি, দেখে নিয়েছো লাইনটা কি লিখেছি, এই লাইনের পরিবর্তে আরেকটা লাইন কি লেখা যায় এটাও দেখিয়ে দিচ্ছি। উপরের লাইনটা সেমই হবে, দ্য ক্রিয়েচার্স রিকোয়েস্টেড দ্য ফার্মার, দেখে নাও গাছটা কাটতে বারণ করেছিল, তাহলে নট, তারপরে কি হবে টু, কাটতে কাট, কাকে, দ্য ট্রি গাছটাকে, তারপরে কেটে ফেলতে ডাউন। The creatures requested the farmer not to cut the tree down. ক্রিয়েচার ওরা প্রাণীরা ফার্মারকে অনুরোধ করেছিল গাছটাকে না কাটতে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো বাকি দুটো প্রশ্নে আমরা যাই। এবারে আমরা তোমাদের বাকি দুটো কোশ্চেন নিয়ে আলোচনা করব। 3 নম্বর কোশ্চেন কি বলছে, হোয়াট ডিড দ্য ফার্মার ডিসাইড এন্ড হোয়াই, মানে ফার্মারটা কি সিদ্ধান্ত নিয়েছিল এবং কেন নিয়েছিল। কি সিদ্ধান্ত নিয়েছিল আমরা জানি, গাছটাকে কেটে ফেলার, আর কেন নিয়েছিল তাও আমরা জানি, কেন, কারণ গাছটা ফলন করা বন্ধ করে দিয়েছিল, বা সোজা কথা বলতে গেলে গাছটা সম্পূর্ণভাবে অকেজো হয়ে গেছিল ফার্মারের জন্য, তাই তো? তাহলে আমরা সেটাই লিখবো। তাহলে এখানে দেখো প্রথমে এই বাক্যটার মধ্যে কি আছে, ডিড আছে, তাই তো? তাহলে এই বাক্যটার মেন ভার্ব আমাদের পাস্ট টেন্সে হয়ে যাবে। তাহলে এখানে সাবজেক্ট কে, দা ফার্মার, তাই লিখি দা ফার্মার। তারপরে কি ডিসাইড ভার্ব আছে, ডিডের কারণে কি হয়ে যাবে, ডিসাইডেড। তারপর যা আছে ডিসাইডেড কি হবে, কেন কি সিদ্ধান্ত নিয়েছিল, ডিসাইডেড টু কাট দা ট্রি, তাই তো? এটা তো সিদ্ধান্ত। এবার কি বলেছে, হোয়াই, তাহলে হোয়াই দিয়ে প্রশ্ন থাকলে আমরা কি করে উত্তর লিখবো, বিকজ দিয়ে, একদম ঠিক। তাহলে কাট দা ট্রি বিকজ গাছটা সম্পূর্ণরূপে অকেজ হয়ে গেছে, দাদা ট্রি ওয়াজ, সম্পূর্ণরূপে, সম্পূর্ণরূপে অকেজো বা অযোগ্য। কার কাছে, কার কাছে, ফার্মারের কাছে, তাই তো? টু দা ফার্মার, অথবা আমরা এখানে লিখতে পারি টু হিম, মানে হিমের ফার্মারের বদলে আমরা হিমও বসাতে পারি। তাহলে কি, দা ফার্মার ডিসাইডেড টু কাট দা ট্রি বিকজ the tree was completely useless to the farmer. ক্লিয়ার? গাছটাকে ফার্মারটা কাটতে গেছিল, তার কারণ হচ্ছে গাছটা সম্পূর্ণরূপে অকেজো হয়ে গেছিল ফার্মারের কাছে। ক্লিয়ার?
চলো আমরা তারপরের প্রশ্নে যাই। হাউ ডিড দ্য ফার্মার রিয়েলাইজ হিজ মিস্টেক? ভালো করে, খুব ভাইটাল প্রশ্ন, দেখবে কি বলছে। ফার্মারটা রিয়েলাইজ মানে আমরা কি পড়েছি, বুঝতে পারা। বলছে হাউ, কিভাবে ফার্মারটা বুঝতে পেরেছিল হিজ মিস্টেক মানে তার ভুলটা, তাই তো? তাহলে কিভাবে বুঝতে পেরেছিল বলো? যখন সে দেখতে পেল যে গাছের মধ্যে একটা মৌচাক আছে, মধুভর্তি মৌচাক, তখন ফার্মারটা বুঝতে পারলো যে না, গাছটা পুরোপুরি অকেজো নয়। তখন সে তার ভুলটা বুঝতে পারলো, তাই তো? তাই তো? তাহলে আমরা ওটাই লিখবো। তাহলে কি হবে, যখন ফার্মারটা দেখলো, তাই তো? তাহলে when the farmer, তাই তো? ডিড আছে, তাহলে কি হয়ে যাবে, দেখেছিল। স, কি দেখেছিল, একটা বিহাইভ, একটা মৌচাক যেটা সম্পূর্ণরূপে মধুতে ভর্তি, এ বিহাইভ। ফুল অফ, দেখা যাচ্ছে, হানি। When the farmer saw a beehive full of honey, কমা দিয়ে, at this moment, মানে সময়, সেই সময়, at this moment he, কি হবে, রিয়েলাইজটা ডিড আছে তো, তাহলে কি হবে, রিয়েলাইজড। realized that the tree, গাছটা অকেজো হয়ে যায়নি, that the tree was not useless, কার প্রতি, কার জন্য, ফার্মারের জন্য, রিয়েলাইজড টু দা ফার্মার, তাই তো? এই হচ্ছে, এবারে এইভাবেই সে তার ভুলটা বুঝতে পারলো। দ্যাটস হাউ, অ্যাপোস্ট্রফি এস, দ্যাটস হাউ, তারপরে যা আছে, দা ফার্মার realized, the farmer realized ZED, খেয়াল রাখবে কিন্তু SED লিখবে না, realized his mistake। লাভার পড়ি, when the farmer saw, যখন ফার্মারটা দেখলো, a beehive full of honey, একটা মধুতে ভরা মৌচাক, at this moment, এই মোমেন্টে, এই সময়, he realized, সে বুঝতে পেরেছিল, that the tree was not useless, সরি, এখানে to him হবে, ঠিক আছে? আমি ভুল করে দা ফার্মার লিখে ফেলেছি, এখানে তোমরা to him লিখবে, to him। That's how the farmer realized his mistake, এইভাবেই ফার্মারটা বুঝতে পেরেছিল তার ভুলটা, এটা আর, ঠিক আছে? আশা করি তো কোশ্চেন অ্যান্সার গুলো তোমাদের ক্লিয়ার হয়েছে। চলো নেক্সট এক্সারসাইজে আমরা যাই। এবার আমরা করব এক্সারসাইজ নাম্বার 4। কি বলেছে, ম্যাচ দ্য ফলোইং ওয়ার্ডস উইথ देयर অপোজিটস, অর্থাৎ এ কলামের সঙ্গে বি কলাম তোমাদের মেলাতে হবে। আমি এখানে পাশাপাশি লিখে দিচ্ছি, ঠিক আছে? দেখে নাও। প্রথমে কি আছে, প্রথমে আছে ওল্ড। ওল্ড এর সঙ্গে কি হবে, দুটো হতে পারে। ওল্ড মানে যদি বৃদ্ধ হয়, তাহলে এর অপোজিট মানে বিপরীত শব্দ হবে ইয়াং।
আর এখানে ওল্ড মানে যদি পুরনো হয় তাহলে এর বিপরীত শব্দ হবে নিউ। ঠিক আছে, দেখবে তোমাদের যদি কলম অনুযায়ী দেয় তাহলে কলমে কি আছে সেটা অনুযায়ী লিখবে, আর যদি নর্মাল দিতে বলে তাহলে একটা বা দুটো যেরকম আমি লিখেছি সেরকম লিখতেই পারো। আচ্ছা, স্টপ। স্টপ কি হবে? স্টপ মানে থামা, তাহলে কি হবে? শুরু, তাহলে কি হবে? স্টার্ট। তারপরে কি আছে? গেভ। এখানটা ভালো করে দেখো, গেভ। গেভটা কি অ্যাকচুয়ালি? গেভ হচ্ছে গিভের, GIVE, গিভের পাস্ট ফর্ম হচ্ছে গেভ, তাই তো? তাহলে গিভ মানে কি? দেওয়া। দেওয়ার অপোজিট কি হবে বলো? দেওয়ার অপোজিট কি হবে? নেওয়া। তাহলে নেওয়া ইংরেজি কি? টেক। তো টেক। এবার দেখো, গিভের অপোজিট যদি গেভ হয় তাহলে গেভ লিখলে টেকের অপোজিট, টেকের নিশ্চয় অপোজিটটা লিখতে হবে, তাই তো? তাহলে টেকের অপোজিট কি? টু। তাহলে কি হবে? গেভ এখানে টু। বুঝতে পারলে? আচ্ছা, শার্প। শার্প মানে কি? ধারালো। অপোজিট কি? ব্লান্ট। ব্লান্ট। আচ্ছা, তারপর কি আছে? লেফট। লেফট মানে দুটো হয়, এক হয় লেফট মানে বাদিক, তোমরা লেফট রাইট করতে করতে যাও, এক হয় বাদিক। আর একটা লেফট মানে কি বলেছি আমি? ছেড়ে দিয়েছিল বা ত্যাগ করেছিল, তাই তো? তাহলে যদি লেফট মানে বাদিক হয় তাহলে সেই অনুসারে ইংরেজি কি হবে? নিশ্চয়ই রাইট হবে, তাই তো? আর একটা লেফট মানে যদি ছেড়ে দিয়েছিল হয় তাহলে এখানে কি হবে? কি হবে বলো? স্টে। ঠিক আছে, থাকা। আচ্ছা, সুইট। সুইট মানে কি? মিষ্টি। মিষ্টির অপোজিট কি হতে পারে? ঝাল হতে পারে, তাই তো? টক হতে পারে, তেতো হতে পারে। তাহলে কি হবে? সুইট, মিষ্টি। আগে তেতো লিখি। তেতো ইংরেজি কি? বিটার, BITTER। যদি বলি টক তাহলে কি হবে? সোর, SOUR। অনেকে বলে শাওয়ার, তাও হবে, কিন্তু শাওয়ার অ্যাকচুয়ালি নয়, এটা কতটা সোর। তারপরে কি? তারপরে ধরো ঝাল, স্পাইসি। ঠিক আছে, স্পাইসি, ঝাল। আচ্ছা, তারপরে কি? ফুলিশ। ফুলিশ মানে কি? ফুলিশ মানে বোকা। তাহলে বোকার অপোজিট কি? বোকার অপোজিট চালাক, তাই তো? বুদ্ধিমান। তাহলে কি হবে? ফুলিশ, ক্লেভার। আর একটা হয় কি বলতো? ইন্টেলিজেন্ট। বানান কি? INTELLIGENT। আচ্ছা, ভালো কথা বলে দি, আমি আই এরকম লিখি, আবার কখনো কখনো আই এরকমও লিখি, ঠিক আছে? গোলাবে না কেউ। আচ্ছা, হ্যাপি। হ্যাপি মানে কি? খুশি। তাহলে খুশির অপোজিট কি হবে? বিপরীত কি হবে? দুঃখ। তাহলে কি হতে পারে? স্যাড। আর একটাও হতে পারে কি বলতো? আনহ্যাপি। কিছুই না, হ্যাপির আগে খালি আমাদের আন বসিয়ে দিতে হবে। দেখো, হ্যাপির আগে খালি UN, আন বসিয়ে দিয়েছি। আশা করি তোমাদের এটা হয়ে গেছে। অপোজিট ওয়ার্ডটা দেখে নিয়েছো, ক্লিয়ার আছে? চলো আমরা পরবর্তী এক্সারসাইজে যাই। এবারে আমরা করব এক্সারসাইজ নাম্বার 5। কি বলেছে? ফর্ম। এটা ফর্ম হবে, FORM। ঠিক আছে, বইতে ভুল আছে, ঠিক করে নেবে। ফর্ম ওয়ার্ডস ফ্রম দ্য জাম্বল লেটার্স, মানে এই যে এলোমেলো বর্ণগুলোকে সাজিয়ে একটা সঠিক শব্দ গঠন করতে বলেছে। তাহলে দেখো, দেখিয়ে দিচ্ছি। যখনই দেখবে এই রকম আছে, সাজানোর সময় সব সময় যেই লেটারটা তুমি নিচ্ছ সেটার উপর টিক করে দেবে, ঠিক আছে? তাহলে প্রথমটা করি, কি হবে? তাহলে এটা হবে ইউ, তারপরে এন, তারপরে বি, তারপরে ই, তারপরে আর, তারপরে এস, তারপরে টি, তারপরে দুটো ও, দুটো রসগোল্লা, তারপরে ডি,
তাহলে কি হলো আন্ডারস্টুড মানে কি আমরা জানি বুঝতে পেরেছি। দ্বিতীয়টায় আসি, এটা তো দেখে বুঝতে পারছো কি হবে বলো। প্রথমে এস, তারপরে কিউ, তারপরে ইউ, তারপরে কি হবে এবার তো পারবে আই, তারপরে কি হবে আর আর ডবল আর, তারপরে ই, তারপরে লাস্টে কি পড়ে আছে এল। তাহলে কি হলো স্কুইরেল মানে জানো কাঠবেড়ালি। সবারটা আসো, এটা তো পারবে, এটা ইজি আছে। কি হবে বি, তারপরে ইউ, তারপরে ডবল টি, তাই তো, তারপরে ই, তারপরে আর, তারপরে কি হবে এফ, এবার তো পারবে এল ওয়াই, এল ওয়াই, তাহলে কি হলো বাটারফ্লাই মানে প্রজাপতি। তারপরে আসো, এটা কি হবে বলো তো, প্রথমে সি, তারপরে আর, তারপরে ই, তারপরে এ, তাহলে তো পারছো। এবারে কি হবে টি, তারপরে ইউ, তারপরে আর, নেক্সট ই, আর লাস্টে কি পড়ে আছে এস। তাহলে কি হলো সি আর ই এ টি ইউ আর ই এস, কি হলো ক্রিয়েচার্স। ক্রিয়েচার্স মানে প্রাণী। এবার এটাতে একদম সোজা, এটা তো পারবেই। কি হবে বলো, প্রথমে এম, ঠিক বলেছো, তারপর এটা এ, তারপরটা এন, তারপরে জি, তারপরে ও ম্যাঙ্গো, তারপরে টি, তারপরে আর, তারপরে ই, আর একটা ই আছে, এটাও ই। তাহলে কি হলো ম্যাঙ্গো ট্রি। ওকে, তাহলে প্রথমটা হচ্ছে আমাদের আন্ডারস্টুড, দ্বিতীয়টা হচ্ছে স্কোয়ারেল, 3 নম্বরটা হচ্ছে বাটারফ্লাই, 4 নম্বরটা হচ্ছে ক্রিয়েচার্স, 5 নম্বরটা হচ্ছে ম্যাঙ্গো ট্রি। ওকে, চলো আজকে লাস্ট এক্সারসাইজে যাই আমরা। এবারে আমরা করব আমাদের লাস্ট এক্সারসাইজ, কি ফিলিং দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রোনাউন্স। প্রোনাউন্স মানে তোমরা জানো সর্বনাম। যদি তোমাদের প্রোনাউন নিয়ে কোনো প্রবলেম থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবে, আমি অবশ্যই প্রোনাউন নিয়ে একটা পার্টিকুলার ভিডিও বানিয়ে দেবো। আচ্ছা, প্রোনাউন সম্বন্ধে আমি আগে একটা ধারণা দিয়ে দিই। প্রোনাউন কি, নামের পরিবর্তে যেগুলো বসে সেগুলোকে বলা হয় প্রোনাউন। ঠিক আছে, যেমন আমরা বাংলায় সে, তাই তো, সে, তার, এগুলো ব্যবহার করি তো, এগুলো হচ্ছে প্রোনাউন। হি, শি, হিম, হার, এগুলো সব হচ্ছে প্রোনাউন। তাহলে কি সোহিনী প্লেস উইথ ড্যাশ ব্রাদার, সোহিনী খেলে ড্যাশ ভাই এর সঙ্গে, তাই তো, সোহিনী খেলে ড্যাশ ভাইয়ের সঙ্গে। তাহলে সোহিনী খেলে, তাহলে এখানে কি বসবে, সোহিনী খেলে তার ভাইয়ের সঙ্গে, তাই তো। তাহলে সোহিনীটা কি একটা মেয়ের নাম, তাহলে কি হবে হার, কি হবে তা মেয়ে তো, তাহলে তার ইংরেজি কি হবে হার। তাহলে কি সোহিনী প্লেস উইথ হার ব্রাদার, সোহিনী তার ভাইয়ের সঙ্গে খেলে। ক্লিয়ার। তারপরে এটা আসো, সমর্পণ ডাজ ড্যাশ হোম ড্যাশ ওয়ার্ক হিমসেলফ, সমর্পণ করে কাজ নিজে নিজে। তাহলে ড্যাশে কি হবে বলো, সমর্পণ তার কাজ নিজে নিজে করে, তাই তো। তাহলে এখানে দেখো ভালো করে, সমর্পণটা কিসের নাম, ছেলের নাম না মেয়ের নাম, ছেলের নাম। তাহলে ছেলের নাম হলে কি হবে হিজ, কথা বলবে না। সমর্পণ ডাজ হিজ ওয়ার্ক হিমসেলফ, ঠিক আছে। আচ্ছা, তারপরে উই লাভ ড্যাশ হোম, আমরা ভালোবাসি বাড়ি। তাহলে আমরা বাড়িটা কি ভালোবাসি, আমরা আমাদের বাড়ি ভালোবাসি। তাহলে কি হবে আমাদের ইংরেজি কি আওয়ার। তোমরা পড়েছো সেকেন্ড পরীক্ষায় আওয়ার স্কুল পড়েছো তো, আমাদের বিদ্যালয়, এটা হচ্ছে আমাদের বাড়ি। উই লাভ আওয়ার হোম। আচ্ছা, আই ডু ড্যাশ হোম টাস্ক ডেইলি, আমি করি ড্যাশ বাড়ির কাজ প্রতিদিন। তাহলে কি হবে আমি প্রতিদিন আমার বাড়ির কাজ করি, তাই তো। তাহলে আমার মানে আমার ইংরেজি কি মাই, আই ডু মাই হোম টাস্ক ডেইলি, ঠিক আছে। লাস্টেরটা দে অল কাম ব্যাক টু ড্যাশ ট্রি, তারা সকলে ফিরে এসেছিল গাছে। তাহলে কি হবে এখানে, তারা সকলে ফিরে এসেছিল তাদের গাছে। তাহলে তাদের ইংরেজি কি
দেয়ার তারা সকলে ফিরে এসেছিল তাদের কাছে, দে অল কাম ব্যাক টু দেয়ার ট্রি। তাহলে প্রথমটা কি হবে, সোহিনী প্লেস উইথ হার ব্রাদার, সোহিনী তার ভাইয়ের সঙ্গে খেলে, মেয়ে বলে হার হয়েছে। সমর্পণ ডাস হিজ হোমওয়ার্ক হিজ ওয়ার্ক হিমসেলফ, সমর্পণ তার কাজ নিজে নিজে করে, যেহেতু সমর্পণ ছিল এই কারণে হিজ বসেছে। উই লাভ আওয়ার হোম, আমরা আমাদের বাড়ি ভালোবাসি। আই ডু মাই হোম টাস্ক ডেইলি, আমি প্রতিদিন আমার কাজ করি। They all come back to their tree, তারা সকলে তাদের গাছে ফিরে এসেছিল। ক্লিয়ার? এই হচ্ছে আমাদের প্লিজ ডোন্ট কাট মি থেকে সম্পূর্ণ এক্সারসাইজ। যদি কোথাও অসুবিধা থেকে তোমরা কমেন্টে জানাতে পারো, আর বাকিরা আমাকে ফোন বা মেসেজ করতে পারো পার্সোনালি। ঠিক আছে, আজকের জন্য এতটাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।